হে দোস্ত, যদি তোমাকেও বেশি টাকা ইনকাম করতে হয় তো সাইড বিজনেস করতে হবে। যদি তোমার ইনকাম সোর্স বাড়াতে হয় যাতে তুমি একটা জবের ওপর ডিপেন্ডেন্ট না হয়ে যাও, তো তোমাকে সাইড বিজনেস করতে হবে। এক্সট্রা ইনকাম করতে হলেও সাইড বিজনেসের দরকার। ইনফ্যাক্ট অথর ক্রিস বলে, অনলি ব্যাংকে টাকা জমানোর কথাই নয়, বরং সাইড বিজনেস তোমার কনফিডেন্স এবং এম্পায়ার ফিল করাবে, যার ফলে তুমি লাইফে প্রচুর অপরচুনিটি দেখতে পাবে এবং ঠিক সময়ে এর থেকে লাভও বের করতে পারবে। এই জন্য আমাদের দরকার, আমরা যা কিছুই করি না কেন তার সাথে কোনো একটা সাইড বিজনেস করা দরকার। অথর তার এই অ্যামেজিং বইতে এই কথাটাই বলেছে, যার থেকে শিখে কিছু কথা আমি তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম, যেমন উইক 1 এবং উইক 2 এর লেসনে। ওখানে আমি বলেছিলাম কিভাবে তুমি প্রচুর বিজনেস আইডিয়া ক্রিয়েট করতে পারো আর কিভাবে তাদের মধ্যে থেকে বেস্ট আইডিয়াটা তুমি সিলেক্ট করতে পারবে। যে ভিডিওটা যদি তুমি না দেখো তো দেখে নাও। বাট আজ উইক 3 অ্যান্ড লাস্ট উইক 4 এর কিছু অসম কথা শিখব, যেটা তোমার বিজনেস করতে গেলে জেনে নেওয়াটা দরকার। সো লেটস বিগিন। অ্যান্ড্রি হাজা যখন স্পেন থেকে টেক্সাসে শিফট হয়ে গেল, তখন তার হাজবেন্ডের সাথে তো এলো, বাট তার পেটসদের সে ওখানেই ছেড়ে এলো, যাতে তার মনে খুব দুঃখ ছিল। বিকজ প্রফেশনালি সে একজন নিউট্রিশনিস্ট ছিল, বাট তার মন সব সময় তার পোষ্যদের ওপরেই পড়ে থাকতো, স্পেশালি ডগসদের ওপর। সো একবার যখন সে ছুটিতে ছিল, তখন সে ভাবে, ইস, যদি এয়ারবিআরবি কুকুরদের জন্যও থাকতো। লাইক যদি কোনো ওনার কোথাও ঘুরতে যেত, সে তার কুকুরকে এখানে রেখে দিয়ে যেত, যেখানে সে যত্নে থাকতো। এখন এর প্রায় 1 বছর পরে নেট ইউজ করতে গিয়ে হঠাৎ সে rover.com খুঁজে পায়, যেখানে তারা এক্স্যাক্টলি তার মনের মতো জিনিস করছিল। মানে যেখানে অ্যাকাউন্ট করলে তুমি তোমার নিজের ঘরে তোমার পোষ্যদের রাখতে পারবে। তো সে ওখানে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিজের ঘরকে লগ ইন করে নেয়। তার কুকুর পছন্দ ছিল, বাট তার এই শখ থেকে টাকা ইনকামেরও দরকার ছিল। এই জন্য হাই কম্পিটিশনের সাথে লড়ার জন্য সে ডিটেকটিভের মতো কাজ শুরু করে দেয়। এক্সাম্পল, সে অন্যান্য হোম ওনারদের রিভিউ পড়তে থাকে, বেশি করে ওদের রিভিউ যারা হাই রেটিং পেয়েছে। এখান থেকে সে নোটিস করে যাদের হাই রিভিউ আছে তাদের একটার বেশি 2টো করে প্রোফাইল পিকচার আপলোড করা আছে। এখন সে এদের ইমোশনালি বিট করার জন্য টোটাল 54 ফটো আপলোড করে দেয় তার প্রোফাইলে, যেখানে সে অন্যান্য কুত্তাদের সাথে খেলা করছিল। যার রেজাল্ট কিছুদিনের মধ্যেই তার বুকিং আসা শুরু করে দেয়। সে ভালো ভালো রিভিউও পাচ্ছিল, আর এর থেকে সে ভালো মতো একটা বিজনেস শুরু করে দেয়। এরপর সে এক এক দিনে $200 ওপর কামিয়ে নিত, আর ওটাও অনলি কুকুরদের সাথে খেলা করতে করতে। বাট এরপরেও সে থামেনি। সে যখন দেখলো কিছু ওনার তাদের কাছে রেখে যাওয়া কুকুরদের ফটো আপলোড করত ঘন্টার পর ঘন্টায়, এটা বোঝানোর জন্য যে কুকুরগুলো সেফ আছে, তো এটা শিখে নিয়ে সেও ঠিক করলো এটা করবে। আর এটা তাকে আরও ভালো রেজাল্ট দেয়, যার ফলে তার রেটিং অ্যান্ড ফিডব্যাক আরও ভালো হতে থাকে। রেটিং আরও ভালো মানে বুকিং আরও বেশি আসতে থাকে। এর সাথে সে আরও একটা জিনিস নোটিস করে। সে দেখে ফাস্ট রেসপন্স রেট অনেক বেশি ইম্প্যাক্ট করে মানুষের মনে। তো সে ঠিক করে এবার থেকে ডগ ওনারদের কাছে 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দেবে, যার ফলে তার 20% বেশি ইনক্রিমেন্ট দেখতে পায়। এখন এই গল্প থেকে তুমি কি শিখলে? দেখো, এটার দরকার নেই তোমার আইডিয়া একদম নিউ হতে হবে বা গ্রেট হতে হবে, মোটেই না। তোমার পুরনো আইডিয়াও খুব চলবে, যদি তোমার এক্সপ্রেশনে তুমি বেস্ট হও। মানে তুমি ডিটেকটিভ হয়ে কম্পিটিটরকে স্টাডি করে দুটোর মধ্যে একটা জিনিস মাস্ট করো। ফার্স্ট তুমি ওর মধ্যে থেকে এক্সক্লুশনে বেটার হও, আর না হলে তার মধ্যে থেকে কিছু ডিফারেন্ট করো। বাট ডিফারেন্টও যেন এরকম না হয় যাতে অন্যদের পছন্দ হয়। উইক 3, প্রিপেয়ার ফর লাইট অফ। আইডিয়া সিলেক্ট করার পরে তোমার প্রোডাক্ট লঞ্চের জন্য তৈরি হতে হবে। এটা মনে রাখতে হবে, যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস তুমি খুঁজে না পাও তো ওটা নিজে বানিয়ে নাও, তোমার জন্য এবং তাদের জন্য যাদের এটা দরকার তোমার মতো। নাও এই সিম্পল আইডিয়াই সারাকে 6 ফিগারের একটা বিজনেস তৈরি করে দেয়। সে বছর ভ্যালেন্টাইন ডে আসছিল, এই জন্য সারা কিছু টেক্সট ক্যান্ডেল খুঁজছিল নিজের ক্লায়েন্টদেরকে গিফট দেওয়ার জন্য। বাট অনেক খোঁজার পরেও সে এটা পায়নি, এক্স্যাক্টলি যেরকম সে খুঁজছিল।
এই জন্য সে ডাইরেক্টলি ক্যান্ডেল ম্যানুফ্যাকচারদেরকে কন্ট্যাক্ট করে। লাকিলি একজনকে সে পেয়েও গেছিল যে তাকে সস্তায় এরকম ক্যান্ডেল বানিয়ে দেবে। বাট সারা যখন এই কোম্পানিটা নিয়ে সার্চ করে সে কিছুই খুঁজে পায় না। তার ওয়েবসাইট একদম বেকার ছিল, যেখানে কোনো ইনফরমেশন দেওয়া ছিল না। এই জন্য আবার ম্যানুফ্যাকচারদেরকে কন্ট্যাক্ট করে। যেহেতু সে মার্কেটিং নিয়ে কাজ করতো তাই জানতো এগুলো কতটা ইম্পর্টেন্ট হয়। বাট সেই কোম্পানি এটার ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখায়নি। সো সারা কি করে, একটা ওয়েব ডিজাইনের কাছে গিয়ে 3 পেজের একটা ছোট ওয়েবসাইট বানিয়ে নেয়, যেটা সিম্পল আর ক্যারি টু ইউজ ছিল। সে একটা ট্রিক্স অ্যাপ্লাই করে, জাস্ট ম্যানুফ্যাকচারের থেকে ক্যান্ডেল নিয়ে এই ওয়েবসাইটে গিয়ে লঞ্চ করে দেয়, ওদের থেকেও কিছুটা বেশি দামে, আর ওটার মার্কেটিং অ্যাডভার্টাইজিং করা শুরু করে দেয়। এখন যেহেতু এটা একটু আলাদা টাইপের ছিল আর খুব কম লোক এটা করছিল, তাই খুব কম সময়ের মধ্যে তার ওয়েবসাইট নাম্বার 1-এ চলে আসে, যার পর তার কাছে অর্ডার আসতে থাকে এক এক করে। আর 2 সপ্তাহ পর থেকে সে প্রতিদিন অর্ডার পেতে শুরু করে। এমনিতে সে অনলি রিসেল করার বিজনেস করছিল, মানে ম্যানুফ্যাকচারের থেকে ক্যান্ডেল নিয়ে কাস্টমারের কাছে পৌঁছানো। বাট এটা তার কাছে অনেক বেশি ছিল, যার জন্যই ম্যানুফ্যাকচার একদিন বলে দিল সে এত ডিম্যান্ড সাপ্লাই করতে পারবে না। সারা একদম স্ট্রেসে পড়ে যায়, বাট সে ডিসিশন নেয় সে নিজেই কিছু করবে। অনেক সার্চ করার পরে সে একটা চাইনিজ ম্যানুফ্যাকচার পায় যে ওকে এই মেশিনটা সেল করে, যেটা দিয়ে সে নিজেই ওই ক্যান্ডেলগুলো বানাতে পারবে। ফাইনালি 1 মাস পরে যখন মেশিন হাতে আসে তখন ওটা খারাপ বের হয়। এখন এই ঘটনা থেকে খুব টেনশনে পড়ে যায়, বাট সে গিভ আপ না করে বুঝতে পারে এই প্রোডাক্টের মার্কেটে নিড আছে, আর তার ওয়েবসাইটও খুব ভালো কাজ করছিল। তো সে তার পুরো টাকা যেটা সে এতদিনে আর্নিং করেছিল টোটালটা লাগিয়ে দিল এই মেশিনটা কেনার ওপর, যেটা অ্যাকচুয়ালি কাজ দিচ্ছিল। তার ইনভেস্টমেন্ট প্রথমের দিকে খুব হাই ছিল, বাট সে জানতো এরকম মেশিন একবার স্টার্ট হলে সে ক্যান্ডেল সাপ্লাই করে প্রফিট তুলে নেবে, আর যেটা রিয়েলি ঘটেও ছিল। তার এই সাইড ইনকামই তাকে 6 ফিগারের একটা ইনকাম এনে দেয়, অনলি ভ্যালেন্টাইন দিতে কাজ করে। দেখো, অথর বলে প্রত্যেকটা জিনিস ফিগার ম্যাটার করে। একবার লাইভ ইভেন্টে একজন জিজ্ঞাসা করে, স্যার আমি প্রোডাক্ট লঞ্চ করার পর ওয়েবসাইটে এসইও কিভাবে করব, কোন কোন সফটওয়্যার আমার কাছে থাকা দরকার, কোন টুল ইকুইপমেন্ট থাকা দরকার। যেখানে অথর বলে, দেখো এগুলো মোস্ট টাইম আমাদের দরকার হয় না। প্রত্যেক লোক নিজের মতো ক্রিয়েট করবে নিজের হিসাবে, আর প্রত্যেক মানুষেরই আলাদা প্রয়োজন হয়। সো আমি এই মুমেন্টে সবকটা নিড কখনোই বলতে পারবো না, বাট যে জিনিস প্রত্যেকের কাছে থাকতে হবে ওটা হলো রিসোর্সফুল হওয়া, মানে প্রত্যেক প্রবলেমে সলিউশন তৈরি করার ইচ্ছা থাকা। সারা জানতো না তার কোন জিনিসটা দরকার বা কোনটা নয়, বাট তবুও সে তার নর্মাল আইডিয়াতে কাজ করা স্টার্ট করে দেয়। যতটা জানতো ততটাই সে করে। এরপর ধীরে ধীরে তার কাছে সব ক্লিয়ার হতে থাকে। এই জন্য তুমিও এরকম ইউজলেস প্রশ্নের উত্তরে ঢুকবে না। দেখো, এরকম অনেক ইন্টারেস্টিং স্টোরি আমি শেয়ার করি আমার প্রত্যেকটা কন্টেন্টে, তাই এগুলো জানতে হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে, আর ইচ্ছা হলে একটা লাইকও দিতে পারো। নাম্বার 2, টেস্ট ইওর আইডিয়া। লঞ্চ করার আগে আর কিছু করো বা না করো, বাট তোমার আইডিয়াকে অবশ্যই টেস্ট করে নেবে, বিকজ ম্যাক্সিমাম টাইম কোনো স্টার্টআপ ফেল হয়ে যায় কারণ তারা এমন প্রোডাক্ট বা সার্ভিস প্রডিউস করে যেটা লোকদের দরকারই হয় না। সারা $1000 একটা মেশিন কেনে অনলি এটার জন্য নয় যে তার একটা গ্রেট আইডিয়া ছিল, বাট সে কেনার আগে মার্কেটে টেস্ট করে নিয়েছিল ভালোভাবে। সে জানতো লোকের এটা চাহিদা আছে। সিমিলারলি তুমিও তোমার আইডিয়াকে প্রথমে টেস্ট করো, আর এটা করার একটা ভালো প্রসেস হলো সোশ্যাল মিডিয়া ইউজ করে। এক্সাম্পল, তুমি একটা নর্মাল ফেসবুক বা ইনস্টা অ্যাড তৈরি করো, যেখানে তোমার সার্ভিস বা প্রোডাক্টের সম্বন্ধে ভালো করে লেখো, কিছু কপিরাইট ক্লেম ইউজ করে। এরপর ওই অ্যাডটাকে খুব মিনিমাম কস্টে প্রমোট করো। লোক কি সত্যি তোমার প্রোডাক্টের ওপর ইন্টারেস্টেড? এই সিম্পল টেকনিক ইউজ করে খুব কম খরচে তোমার আইডিয়াকে তুমি টেস্ট করতে পারো। উইক 4, লঞ্চ। 2005 সালে যখন আইফোনের অ্যাপ স্টোরের ফার্স্ট ভার্সন লঞ্চ হয়, তখন স্টিভেন পিটারসন খুব এক্সাইটেড ছিল।
বিকজ তার সফটওয়্যার ডেভেলপিং খুব পছন্দের ছিল, যেটা সে 16 বছর ধরে করে আসছিল। আর এই নিউ ভার্সনটা দেখে তারও মনে হলো একটা অ্যাপ এই প্ল্যাটফর্মের জন্য বানাবে। বাট প্রশ্ন হলো সে কী নিয়ে অ্যাপ বানাবে। ওয়েল, স্টিভেন ওই সময় সান ফ্রান্সিসকো থেকে পোলারাডো জার্নি করত, যেটা নিয়ার অ্যাবাউট 30 মাইল ছিল, আর 2 ঘন্টা টাইম লেগে যেত। এখন তার মতো কয়েক হাজার লোক ছিল যারা এই জার্নিটা তো সাফার করত, বাট সমস্যাটা ইগনোর করে যেত। এমনিতে তখন মোবাইল ট্রাফিক অ্যাভেলেবেল ছিল, যেটা বলে দিত কোন রাস্তায় কত ট্রাফিক। বাট এটা বোঝাটা একটু ডিফিকাল্ট ছিল, যেখানে কোনো সিম্পল ইউজার ফ্রেন্ডলি অ্যাপ ছিল না, যেটা এগুলোকে একদম সিম্পলভাবে বলে দেবে। তো স্টিভেনের আইডিয়া এলো সে এরকম একটা ছোট সিম্পল অ্যাপ বানাবে। বাট তখন অ্যাপ স্টোরে অ্যাপ পাবলিশ করাটা খুব ডিফিকাল্ট ছিল, যেখানে খুব কম অ্যাপই সিলেকশন হতো। সো সিলেকশনের লাস্ট দিন পর্যন্ত কাজ করে অ্যাপ রেডি করে সিলেকশনের জন্য পাঠিয়ে দেয়। যখন সে অ্যাপ পাঠায় সেখানে প্রচুর বাগস ছিল, অ্যাপ ক্র্যাশও হয়ে যাচ্ছিল মাঝে মাঝে, ইন্টারফেসও ভালো ছিল না, কারণ অ্যাপটা ঠিকভাবে রেডিও ছিল না। এই জন্য সে ভেবেছিল এটা সিলেকশন হবে না। বাট আশ্চর্যভাবে ওটা সিলেক্ট হয়ে যায়, যার পর সে এটাকে আরও বেটার করার চেষ্টা করে। আর তখন একটা ফেমাস নিউজ পেপার তার বিজনেস সেকশনে এটাকে ভালো মতো পাবলিশ করে দেয়। এমনিতে স্টিভেন পয়সার ব্যাপারে অতটা কেয়ার নেয়নি, বাট যখন রেভিনিউ জেনারেট হয় সে জানতে পারে প্রথম মাসেই সে $2700 কামিয়ে নেয়, আর এরপর থেকে রেগুলারলি তার রেভিনিউ জেনারেট হতে থাকে। দেখো, এরকম নলেজ তুমি আগে কোথাও পাওনি আমি শিওর, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও বাংলায় 2-1টাই আছে। এই জন্য এই চ্যানেলের গ্রোথের জন্য প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, অথর বলে যে কোনো প্রোডাক্ট লঞ্চ করার বেস্ট দিন হলো কাল। এই লাইনটা দিয়ে সে বলতে চাইছে তোমার প্রোডাক্ট যতটা ফাস্ট হয় তুমি লঞ্চ করো, আর ইউজুয়ালি তখনই যখন ওটা পুরোপুরিভাবে রেডি না হয়। প্রচুর লোক প্রোডাক্টকে পারফেক্ট বানানোর জন্য ওয়েট করতে থাকে লঞ্চ করার আগে, যেখানে টাইম তো খুব ফাস্ট চলে যায়, বাট লঞ্চ আর করা হয় না, আর হলেও তার আগে ওটা অন্য কেউ করে ফেলে। এটার ওপর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সও আছে। এই জন্য তুমি এই ভুল করো না, যতটা ফাস্ট হোক তুমি তোমার প্রোডাক্টকে লঞ্চ করে ফেলো, এরপর ধীরে ধীরে প্রোডাক্টকে পারফেক্ট বানাও। এক্সাম্পল, জিমেলে 300 মিলিয়ন ইউজার থাকার পরেও এটা তার বিটা ভার্সনই ছিল। এই জন্য যদি জিমেল এত বড় প্রোডাক্ট হয়ে এরকম করতে পারে তো তুমি কেন নয়? কারণ লঞ্চ করাটাই তোমার বেস্ট আইডিয়া হবে তোমার আইডিয়াকে টেস্ট করার জন্য। এখন তুমি হয়তো নোটিস করবে যতগুলো স্টোরি আমি তোমাদের সাথে শেয়ার করলাম দুটো ভিডিও মিলিয়ে, ওই সবকটা গল্পে তারা সাকসেস পেয়েছিল অনলি তাদের এটা করার ইচ্ছা ছিল বলে। সাইড বিজনেস কোথাও না কোথাও তাদের একটা প্যাশন ছিল, এই জন্য তারা সাকসেসফুল হয়। একমাত্র প্যাশনের ওপরেই একটা মানুষ হেরে যাওয়ার পরেও উঠে দাঁড়ানোর দম রাখে। এই জন্য তোমার প্যাশনের ওপর তুমি কাজ করো, পয়সা অটোমেটিক তোমার কাছে আসবে। আপ টু এন্ড আমি এই কথাগুলো তোমাকে এই বইটা থেকে শেয়ার করলাম। যদি তুমি আরও ডিটেলসে জানতে চাও তাহলে এই বইটা কিনতে পারো, আমি ডেসক্রিপশানে এর লিঙ্কটা দিয়েছি। অ্যান্ড ফাইনালি, যদি তুমি আমার ভিডিওগুলো মিস করতে না চাও তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবে, নাহলে তুমি এই টপিকগুলোকে মিস করে যাবে। লাইক করো যদি তোমার এই কন্টেন্টটা ভালো লাগে, শেয়ার করো তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যাতে তারাও নিজেকে ইমপ্রুভ করতে পারে। অ্যান্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।